নির্বাচনে নিরঙ্কুশ জয় বিএনপির। প্রধানমন্ত্রী হওয়ার পথে তারেক রহমান ২১২ আসনে বিজয়ী বিএনপি জোট। ৭৭টিতে ১১ দল, গণভোটের হার ৬০% উপরে। ধানের শীষের ভূমিধস জয়, প্রার্থী সমর্থকদের বিজয় উল্লাস। মসজিদ মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা। রোববারের মধ্যে সরকার গঠনের প্রত্যাশা বিএনপি মহাসচিবের। বিএনপির যে ভিশনগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে। ২/৩ বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। নির্বাচনে বড় বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রীর। শুভেচ্ছা জানিয়ে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ যুক্তরাষ্ট্র চীনের। সময় টেলিভিশনের ৭২ ঘন্টার বিশেষ সম্প্রচার নির্বাচনের সময়, সঙ্গে আছে রোজা চৌধুরী। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠনের পথে বিএনপি। ভূমিধস জয় পেয়ে নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে উল্লাসে মাতেন প্রার্থীরাও। নির্বাচিত জনপ্রতিনিধিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি মুখে বরণ করে নেন সমর্থকরা। রোববারের মধ্যে সরকার গঠনের আশা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয় উল্লাসে মাতোয়ারা কর্মী সমর্থক। একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বিএনপি। বৃহস্পতিবার রাত থেকেই বেসরকারিভাবে একে একে বিভিন্ন আসনের ফলাফল ঘোষণা করা হয়। বিএনপির বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণার পরই আনন্দ উল্লাসে মাতেন কর্মী সমর্থকরা। বিজয় উদযাপনে একে অপরকে মিষ্টি খাওয়ান তারা। ফুলের মালা পরিয়ে এবং তোড়া হাতে অভিনন্দন জানানো হয় প্রিয় নেতাকে। পাড়া মহল্লায় অনেকেই মাতেন রং খেলায়। শুক্রবার সকালে নিজ বাসভবনে ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামাতের রাজনীতি মানুষ পছন্দ করেনি বলেই বিএনপি ২/৩ আসন পেয়েছে। আগামী রোববারের মধ্যে সরকার গঠনের প্রত্যাশার কথা জানান বিএনপির মহাসচিব। বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে রিজেক্ট করেছে। বিএনপি 2/3 মেজরিটি পেয়েই গেছে। জনগণ তাদেরকে আবারও সুষ্ঠু, সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে। বিএনপি নিরঙ্কুশ এই জয় জনগণের আস্থার প্রতিফলন বলে মনে করেন চট্টগ্রাম ১১ আসনে দলটির বিজয়ী প্রার্থী আমির খুসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে নানা প্রতিশ্রুতি দিয়ে বিজয় উদযাপন করেন নেত্রকোনা ১ আসনে জয়ী বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশে সাম্য, মানবিক অধিকার, সাংবিধানিক অধিকারগুলো বজায় থাকবে। জনগণ যে আস্থা রেখেছে, এটা আমাদের জন্য একটি কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে। আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, আকাঙ্ক্ষা পূরণ করব, দায়িত্ব পালন করব, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। অন্য বিষয় হচ্ছে পাবনা ৫ আসনে বিএনপির প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাসের জয়ের খবরে উল্লাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। নেচে গিয়ে আনন্দ করতে দেখা যায় তাদের। জনতার আস্থা ও ভালোবাসায় বিজয় পেয়ে খুশি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। আমার মানুষের কাছে ঋণ অনেক বেড়ে গেছে, আমাকে ঋণটা পরিশোধ করতে হবে। তাদের ভালোবাসার ঋণ, আমার প্রতি তাদের বিশ্বাসের ঋণ, আমার প্রতি তাদের আস্থার ঋণ, এই ঋণটা আমাকে পরিশোধ করতে হবে। এছাড়া রাজশাহী ৩ আসনে শফিকুল হক মিলন, ফেনী ২-এ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক জয়নুল আবদিন ভিপি, সুনামগঞ্জ ৩-এ কয়সর এম আহমদ এবং চাঁদপুর ৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আবেগে আপ্লুত কণ্ঠে জনগণের কাছে কৃতজ্ঞতা জানান তারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দর্শক, আমরা ইতিমধ্যে জেনে গেছি যে ভোট গণনা প্রায় শেষের দিকে। এই মুহূর্তে প্রার্থীদের যে ভোটাররা ছিলেন বা সমর্থকরা ছিলেন, তাদের প্রতিক্রিয়া কেমন, এটি জানতে চলে যাচ্ছে আমার সহকর্মী গোলাম রাব্বির কাছে। রাব্বি, মাঠের কি কি খবর আছে আপনার কাছে? রোজা, আমরা প্রতি ঘন্টায় কিন্তু আমরা জানাচ্ছি যে যারা বিজয়ী হয়েছেন, অর্থাৎ বেসরকারিভাবে ফলাফল পেয়ে গেছেন, তাদের প্রতিক্রিয়া এবং ভোট দিয়ে যাদেরকে জয়ী করেছেন তাদের কাছে তার কি প্রত্যাশা, সেই সবের খবর। আমরা এবার একটু রংপুরে যাব। রংপুরে আছেন আমাদের সহকর্মী আতিকুর রহমান তমাল, এবং তিনি সেখানকার যে অবস্থা, সেই অবস্থার সর্বশেষ আমাদেরকে জানাবেন। তমাল।
হ্যাঁ, রংপুর 4-এ আছি। রংপুর 4-এ অর্থাৎ কাউনিয়া যে আসনটি রয়েছে, রংপুর 4 সেই আসনে কিন্তু রয়েছে। সেখানে এনসিপির যে প্রার্থী অর্থাৎ 11 দলীয় যে জোট প্রার্থী আখতার হোসেন, তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন। প্রায় 9,000 ভোটের যে ব্যবধান, সেই ব্যবধানে কিন্তু তিনি আসলে নির্বাচিত হন। প্রায় 1.5 লাখ ভোট তিনি পেয়েছেন। তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি কিন্তু পেয়েছিলেন হচ্ছে 1,39,000 বা 40,000-এর মতো ভোট, অর্থাৎ প্রায় 9-10,000 ভোটে কিন্তু তিনি পরাজিত হয়েছেন। আমরা দেখছি যে এখানে আসলে এটি আখতারের বাসা, তার যে গ্রামের বাড়ি, সেই বাসায় কিন্তু তিনি কিছুক্ষণ আগে আসলে তার যে ভক্ত সমর্থকরা রয়েছে সেই ভক্তদের সঙ্গে কিন্তু আসলে কুশল বিনিময় করেছেন এবং তিনি আসলে সেখানে গণমাধ্যমে কথা বলেছেন। এখন যেহেতু আসরের নামাজটি শুরু হচ্ছে, সে কারণে তিনি নামাজে গিয়েছেন। এবং আপনারা জানেন যে এনসিপি যে এই নেতা, তিনি আসলে যে নির্বাচিত হওয়ার পরে আমরা যেমনটি দেখেছি যে গেল রাত্রে তিনি যে বক্তব্য দিয়েছেন, তারপরে তিনি আসলে আজকে বিকেল 5টায় তিনি বক্তব্য দিয়ে কিছুক্ষণের আগে চলে গেছেন সেখান থেকে। এবং তিনি বলেছেন যে তিনি নির্বাচিত যেহেতু হয়েছেন, তিনি এই যে কাউনিয়া এবং পীরগাছা যে উপজেলা, সেই উপজেলার যে লোকজন রয়েছেন সবার প্রতি তিনি আসলে দোয়া চেয়েছেন। এবং তিনি বলেছেন যে আগামীর যে রাজনীতি, এই রংপুর 4-এর যে রাজনীতি, তিনি চান যে সকল দল মত সবাইকে নিয়ে তিনি আসলে আগামীর যে রংপুর 4 সেটিকে তিনি গড়ে তুলবেন। এবং তিনি বলেছেন যে তিনি চান যে হানাহানি মুক্ত এবং হিংসা বিদ্বেষ মুক্ত যে রাজনীতি, সেই রাজনীতির পাশে তিনি হাঁটবেন। এবং সেই জায়গা থেকে তিনি যে ভোটগুলো পেয়েছেন, যে 1.5 লাখ ভোট পেয়েছেন, সেই ভোটের বাইরে যে ভোটাররা রয়েছেন বা যারা অন্য প্রতীকে ভোট দিয়েছেন, তিনি কিন্তু বলেছেন যে সেই লোকগুলোকেও তিনি চান যে তার সঙ্গে নিয়ে চলতে। এবং আগামী যে রাজনীতি, সেই রাজনীতি তিনি কিন্তু নতুন বাংলাদেশ করতে চান, নতুন যে রংপুর 4 সেটা তিনি করতে চান। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে এখানে কিন্তু ভক্ত সমর্থকরা আসলে কালকে রাত থেকেই কিন্তু ভিড় করে রয়েছেন। এবং সেই মুহূর্তে তিনি আসলে মূলত নামাজে গেছেন এবং নামাজ থেকে ফেরার পরে তিনি কিন্তু আবারও কিন্তু গণমাধ্যমে কথা বলার কথা রয়েছে। তো এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রয়েছেন আহমেদ সালেহিন গুলশানে। আমরা এখন যাবো সেখানকার সবশেষ খবর জানতে। সালেহিন। এই মুহূর্তে আমি আছি গুলশানে, যেখানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এখন কিন্তু কার্যালয়ের ভিতরে আছেন। আর বিষয়টা বলে রাখতে চাই যে বিএনপির 2-1 স্থায়ী কমিটির সদস্য কিন্তু ইতিমধ্যে ভিতরে আছেন, বিশেষ করে সালাউদ্দিন আহমদ, তিনিও কিন্তু ভিতরে রয়েছেন। গতকালকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই ফলাফল যে গণনা হয়েছে, ফলাফলের পরে যে তারা যে নিরঙ্কুশ বিজয় পেয়েছেন, নিরঙ্কুশ জয়লাভ করেছেন, সেই বিষয় নিয়ে তারা পর্যালোচনা করছেন। তাদের যে ফলাফল যে তারা পেয়েছেন, সেই ফলাফল নিয়ে তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে বা তারা দলীয় ফোরামে তারা কথা বলছেন এবং সরকার গঠন কীভাবে করবেন, সরকার গঠন প্রক্রিয়া কেমন হবে এবং মন্ত্রিপরিষদ গঠন করার ক্ষেত্রে কীভাবে হবে সে বিষয়গুলো আলোচনা করছেন। বিশেষ করে আজকে কিন্তু মাহাদি আমিন, যিনি নির্বাচনী পরিচালনা কমিটির যিনি মুখপাত্র ছিলেন, তিনি কিন্তু আজকে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে এবং বলেছেন যে এই বিজয়টা আসলে তাদের কাঙ্ক্ষিত ছিল এবং জনগণ তাদেরকে রায় দিয়েছে, জনগণের পক্ষে তাদের ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে সালাউদ্দিন আহমেদও কিন্তু আমাদের সাথে কথা বলেছিলেন এই গণমাধ্যমের সঙ্গে এবং তারা বলেছিলেন যে তিনি বলেছেন যে এই বিজয় তাদের প্রত্যাশিত বিজয় ছিল, অর্থাৎ জনগণ যে এই ভোটে তাদেরকে রায় তাদের পক্ষে যাবে সেটি তাদের কাছে প্রত্যাশিত ছিল এবং জনগণকে তিনি ধন্যবাদ জানান। এবং একই সঙ্গে আগামী সরকার গঠন করার ক্ষেত্রে তারা জনগণ এবং সাধারণ মানুষ সহ সকলের তিনি সহযোগিতা কামনা করেছেন যে আগামী সরকার যেন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তারা ভূমিকা রাখতে পারে সে বিষয়ে কিন্তু বলেছেন। আমরা একটু কথা বলতে চাই যে আসলে এই সার্বিক পরিস্থিতি, ফলাফল এবং তার পরবর্তী বিএনপির কার্যক্রম সব কিছু নিয়ে মুরসালিন হক জুনায়েদ আমাদের সহকর্মী, যিনি গতকালকে আমরা দেখেছি যে আপনিও কিন্তু নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে কথা বলেছেন, ব্রিফিং কভার করেছেন, একই সঙ্গে আমার সঙ্গে কিন্তু আপনি কাজ করেছেন। সব মিলে বলবেন যে আজকে এই ফলাফলটা আসলে বিএনপি কীভাবে দেখছে এবং আগামী সরকার গঠনের ক্ষেত্রে তারা কোন বিষয়গুলোকে প্রাধান্য দিবে? এখন পর্যন্ত যে বিষয় দেখা গেছে যে আপনিও সালেহিন, আপনার সাথে আমরা যারা মাঠে ঘুরেছি এই নির্বাচন পূর্ববর্তী সময় যে প্রচারণাগুলো এবং তারও আগে যে 5 আগস্ট পরবর্তী সময়গুলোতে আমরা যে বিষয়টি দেখেছি যে সবসময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে যে বার্তাগুলো ছিল বাংলাদেশের জন্য, যে নতুন দেশ গড়ার একটি পরিকল্পনা তারা বারবার বলছিলেন, সবার আগে বাংলাদেশের স্লোগানটিতে তারা বলছেন, প্রত্যয় জানাচ্ছেন, সব কিছু মিলে তারা একটি বড় ধরনের ইশতেহার দিয়েছেন। সেখানে তাদের দফাগুলো রয়েছে, তাদের কর্মসূচিগুলো তারা
স্পষ্ট করে বলেছেন, পরিকল্পনাগুলো জানিয়েছেন, সেই জায়গাগুলোকে ভিত্তি করেই কিন্তু জনগণের কাছে যে বার্তা পৌঁছে গেছে, সেই পৌঁছে যাওয়ার প্রেক্ষিতেই কিন্তু বলা চলে যে 2/3 বেশি যেই আসনটি নিয়ে কিন্তু বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে খুব দ্রুতই। এবং সেই জায়গাটিতে বিএনপির পক্ষ থেকে তারা যে বিজয়কে যেই বিষয়ভাবে তারা এখন পর্যন্ত বলার চেষ্টা করছে যে তাদের যেই পরিকল্পনা, বিশেষ করে বাংলাদেশের যে গণঅভ্যুত্থান পরবর্তী যেই সংস্কৃতি দাঁড়িয়েছে দেশের রাজনীতিতে, সেখানে দেখা গিয়েছে যে তরুণ এবং নারী যারা রয়েছেন তাদের একটি বড় ধরনের অংশগ্রহণের ব্যাপার রয়েছে। সেই জায়গাটিতে তাদের দৃষ্টিকোণ থেকে যে তারা তরুণ এবং নারীদেরকে আকৃষ্ট করতে পেরেছেন, সেই আত্মবিশ্বাসের জায়গা থেকেই মূলত আসলে তাদের এত বড় একটি বিজয়, যেটি 2/3 বেশি নিরঙ্কুশ বলা হয় সবসময় এবং ভূমিধস বিজয়ও বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। তো সেই জায়গাগুলোতে কিন্তু বিএনপির এক ধরনের সফলতার জায়গায় আছে। ভবিষ্যতে তারা পরবর্তী যে কর্মকাণ্ডগুলো অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় সরকার গঠন অন্যান্য সেই বিষয়গুলো নিয়েই মূলত আসলে এখন পর্যন্ত তাদের আভ্যন্তরীণ আলোচনা চলছে। এই ধরনের বার্তা আমাদের কাছে আছে। আমরা শুনছিলাম যে শপথ গ্রহণের একটা বিষয়, যে কবে নাগাদ শপথ গ্রহণ হবে। সালাউদ্দিন আহমেদ বলছিলেন যে যদি আজকে বিকেলের মধ্যে গেজেট প্রকাশ করা হয় ফলাফলের নির্বাচন কমিশন কর্তৃক দ্বারা, তারপরে আসলে ক্ষণ গণনা হবে কখন নাগাদ শপথ গ্রহণ হতে পারে, সেই বিষয়গুলো কিন্তু নিয়ে আলোচনা করা হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন, শপথ কয় তারিখ নাগাদ হতে পারে, আপনার ধারণা কি এবং কি বার্তা আপনি পেয়েছেন? এখন পর্যন্ত নির্বাচনের আগেই কিন্তু উপদেষ্টাদের পক্ষ থেকে এক ধরনের বার্তা দেওয়া হয়েছিল যে তারা 19 ফেব্রুয়ারির আগেই তারা শপথ নিয়ে এবং ক্ষমতা হস্তান্তর করে দিবেন, তাদের এক ধরনের বার্তা ছিল। আবার রাষ্ট্রীয় যে বিষয় রয়েছে, যে বাধ্যবাধকতাগুলো রয়েছে বা রাষ্ট্র যেই ক্ষমতা প্রয়োগ করতে পারে, সেই জায়গাগুলো আমরা অতীতে বিবেচনায় দেখেছি যে রাষ্ট্র আসলে যে কোনো সময় তার যে মূল্যবান যে গেজেট রাষ্ট্রের যে দলিল সেটি প্রকাশ করতে পারে, তার যে কোনো সময় পারে। ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনে আমাদের যে সহকর্মীরা রয়েছেন সেখান থেকেও কিন্তু বার্তা এসেছে খুব দ্রুততম সময়ের মধ্যেই এই গেজেটটি হয়ে যাবে, যে ফলাফলটি এখন পর্যন্ত পাওয়া গেছে। এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু এক ধরনের আহ্বান জানানো হয়েছে যে রোববারের মধ্যে এক ধরনের ব্যবস্থা গ্রহণ করার, যেন সরকার গঠনের যে প্রক্রিয়াটি সেটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায়। সব কিছু মিলে যেই বিষয়টি এখন পর্যন্ত বলা যায় যে 17 এবং 18 এই ফেব্রুয়ারির যে সময়টুকু রয়েছে, অর্থাৎ রমজানের আগেই এক ধরনের সরকার গঠনের যে প্রক্রিয়া সেটি হয়ে যাবে। ধন্যবাদ মুরসালিন হক জুনায়েদ। আমাদের সহকর্মী যেমনটি বলছিলেন যে সরকার গঠনের যে প্রক্রিয়া, শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা, সেই বিষয়গুলি কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে। এবং এছাড়াও কিন্তু একটি বিষয় বলে রাখা যায়, আজকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে এই গুলশানে বিএনপি চেয়ারম্যান কার্যালয়ের ভিতরে, এবং সেখানে ইতিমধ্যে 2-1 জন স্থায়ী কমিটির সদস্য রয়েছেন। সন্ধ্যা নাগাদ বা সন্ধ্যার পরপর আরও স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারাও আসবেন, সেই বৈঠকে অংশ নেবেন এবং আগামী সরকার গঠনের ক্ষেত্রে শপথ নেওয়া এবং মন্ত্রিপরিষদ গঠন কেমন হবে সব বিষয়টি কিন্তু তারা বসবেন, কথা বলবেন এবং নির্বাচনের ফলাফল নিয়ে আনুষ্ঠানিক পর্যবেক্ষণ দিবেন। এবং এরপরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার কথা রয়েছে শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন, তাদের মধ্যে থেকে কেউ হয়তো আমাদেরকে গণমাধ্যমে ব্রিফ করবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া একটি বিষয় বলে রাখা যায়, অনানুষ্ঠানিকভাবে আমরা শুনেছি যে আগামী 15 তারিখ নাগাদ অর্থাৎ রবিবার হয়তো শপথ গ্রহণের আনুষ্ঠানিকতাটা হতে পারে, সেটা আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে গুলশানে বিএনপি চেয়ারম্যান কার্যালয়ের সামনে থেকে বিএনপির যে বিজয় এবং তাদের যে নির্বাচনী ফলাফল যে পর্যালোচনা এবং আগামী শপথ গ্রহণ, আগামীর সরকার গঠনের ক্ষেত্রে শপথ গ্রহণ এবং মন্ত্রিপরিষদ গঠনের প্রক্রিয়া সবশেষ খবর। আমরা সরাসরি ছিলাম গুলশানে এবং এর আগে ছিলাম রংপুরে। রোজা, আমরা যদি একটু বলি যে গুলশানে কিন্তু বিএনপির ভূমিধস বিজয়ের পর আমাদের সহকর্মী আহমেদ সালেহীন এবং মুরসালিন হক জুনায়েদ তারা কিন্তু ফলাফল বিশ্লেষণের পাশাপাশি নেতাকর্মীদের যে প্রতিক্রিয়া সেগুলো জানাচ্ছিলেন এবং তারা বলছিলেন যে তারা ইতিমধ্যে কিন্তু সরকার গঠনের যে প্রক্রিয়া, কে কোন মন্ত্রণালয় নিবে বা কাকে কি দায়িত্ব দিবেন সেটা নিয়েও আলোচনা শুরু হয়েছে। আলোচনা হওয়াটাই স্বাভাবিক। চূড়ান্ত ফলাফল হাতে পাওয়ার অপেক্ষা আমাদের। রাবি, আপনার কাছে আবারও আসবো। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। চট্টগ্রাম 2 ও 4 আসনের ফলাফল স্থগিত রাখায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297টি আসনের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে ভোট পড়েছে 59.44%। এর মধ্যে 212টি আসনে নিরঙ্কুশ জয় লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আর 68টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামাত। গণভোটে 4,80,74,429 ভোটে হ্যাঁ জয় পেয়েছে। দুপুরে সংবাদ সম্মেলন করে এসব জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। সচিবালয়ের পক্ষ থেকে আমি ফলাফল ঘোষণার থেকে অব্যাহতি চাচ্ছি। 297 আসনের ফলাফল ঘোষণা ইসি সচিব শেষ করতে না করতেই ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে আসেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জাতি হিসেবে
চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি। ভোট আয়োজনে নিজেদের সফলতার কথা তুলে ধরেন নির্বাচন কমিশনার। জানান আগামী দিনের পাথেয় হয়ে থাকবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই নির্বাচন যেন আমাদের ভবিষ্যতে আরো ভালো নির্বাচন করার জন্য পাথেয় হয়ে থাকে, দৃষ্টান্ত হয়ে থাকে। আমাদের গণতান্ত্রিক নবযাত্রায় আজকের সকালটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এ সময় কমিশন সচিবের মুখে বিজয়ী দলের নাম ঘোষণা শুনতে অপেক্ষায় থাকেন গণমাধ্যম কর্মী, পর্যবেক্ষক এবং রাজনৈতিক দলের নেতারা। তবে ভোটের ফলাফল একত্রিত করতে না পারায় ভোট শেষ হবার প্রায় 24 ঘন্টা পর নির্বাচনের ফল ঘোষণা করেন সচিব। জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে 59.44। গণভোটের কাস্টেড ভোটের সংখ্যা হচ্ছে শতকরা 60.26। জানান দলগুলোর আসন ভিত্তিক ফলাফল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 209টা আসন তারা পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলাম পেয়েছে 68টা, এনসিপি পেয়েছে 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 2টি। এর আগে রাতেই ইসির ফলাফল কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে, মিলেছে কষ্টের সুফল। ক্রেডিবল একটা ইলেকশন উপহার দেব এবং আমরা বিশ্বাস করি আমরা এটা পেরেছি। প্রার্থীদের বিরুদ্ধে মামলা থাকায় চট্টগ্রাম 2 ও 4 আসনের ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন। আর শেরপুর 3 আসনের জামায়াতের প্রার্থী মারা যাওয়ায় এই আসনের ভোট স্থগিত করে ইসি। ভোটারদের কাছে কৃতজ্ঞ। নানা চড়াই উতরাই আর দ্বিধাদ্বন্দ্বের পরে অবশেষে অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করল বিএনপি। এখন দেখার অপেক্ষা। শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে। সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মাহাদি আমিন। এদিকে দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, জনগণের ভোটে 2/3 জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। শুক্রবার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে ব্রিফ করেন বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আমাদের দলের এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে কেউ কারো বিরুদ্ধে অভিযোগ তুললে তার প্রমাণ দেওয়ার দায়িত্ব তাদের উপরই বর্তায়। তিনি দাবি করেন, জনগণই বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং আগামী নির্বাচনগুলোতে দল আরো ভালো ফল করবে। আমাদের কথা, আমাদের কাজ, আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা জনগণ জানতে পেরেছে এবং সেই অনুযায়ী জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। অন্যদিকে গুলশানের সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে জনগণ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। তিনি সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং বিজয়ের জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। আমাদের নেতা জনাব তারেক রহমান ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন, অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা, এবং আগামীর বিএনপি সরকার জনগণের সেই প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাল্লাহ নিশ্চিত করবে। এদিকে বাংলাদেশের শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আর দুর্নীতি নির্মূলে কাজ করবে বিএনপি। গণতন্ত্রের, শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। 3টি জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি: আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং মাতোয়ারা পুরো দেশ ভূমিধস বিজয়ের পর সরকার গঠনের পথে বিএনপি। আগামীর সরকারের কাছে প্রত্যাশা বেড়েছে সাধারণ মানুষের। দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং নিত্যপণ্যের দাম সাধ্যের মধ্যে থাকবে বলে আশা প্রকাশ করেন তারা। জিয়াউর রহমান মারা গেল, ওনার পরিবার মারা গেল, এখন তারেক জিয়া আছে। ইনশাল্লাহ সে যদি দেশ ভালো চালায়, সবাই তার জন্য দোয়া করব, এই দেশ শান্তিপূর্ণভাবে চলবে, আমরা আকাঙ্ক্ষা করি। আমাদের কাছে দাবি একটাই, খালি দ্রব্যমূল্য জিনিসের দামটা যদি কমায় দেয় তাহলে আমাদের কাছে মনে করেন আমরা এটুকুই তাদের কাছে আশা করতে, আর কিছুই না। সবাই খেটে খাওয়ার যে বন্দোবস্তটা সেইটার জন্য সরকার করতে পারে, সবার যেন চাকরির যে নিশ্চয়তা, রাজনৈতিক দলকে বেরিয়ে আসতে হবে তাদের সেই বলয় থেকে, তারা বেরিয়ে আসবে সাধারণ মানুষের মাঝে এবং বেরিয়ে এসে এই সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে দেশটাকে রক্ষা করবে। গড়বার একটু কমাইতে হইব আর চালের দাম একটু কমাইতে। দুর্নীতি মুক্ততা হোক, ছাদাবাজ বন্ধতা হোক, আমরা গরিব দুঃখীর পাশে যেমন দ্বারা বিএনপি সরকারের সাথে আমরা এই আবেদন। গত যে সরকার ছিল
তাদের থেকেও যেন এনারা যেন সামনের দিকে নতুন প্রজন্মের জন্য আরও যেন উন্নয়ন করে, দেশের যেন আরও উন্নয়ন হয়, আরও ভালো হয়, আরও আমরা এইগুলোই তাদের কাছে দেখতে চাই। জনগণ সবাই আমরা সুখ শান্তি চাই, রাস্তাঘাটে চলাফেরা করব, নিজে ইনকাম করব, সবাই যেন ঘরে যেন সুস্থ শরীরে ফিরে যাইতে চাই, আমরা এটাই চাই। নারীদের যেন ভালো একটা কর্মজীবী থেকে যেগুলো পাওয়া যায় আর কি, এটাই সরকারের কাছে আমাদের প্রত্যাশা। নতুন সরকারের কাছে আমাদের একটাই প্রত্যাশা, আমরা যেন প্রবাস থেকে যারা আসি আমরা যেন এয়ারপোর্টে যে হয়রানিটা হই সেটা যেন না হয়। ব্যাংক ডাকাত, দখলদার এবং দুর্নীতিবাজ দেশের সম্পদ বিভিন্ন দেশে পাচার করেছে। আমরা আশা করব বর্তমান সরকার এগুলি ফিরিয়ে আনবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা সারা দেশে মসজিদে মসজিদে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় বিএনপির নিরঙ্কুশ বিজয়ে জনসমর্থন দেয়ায় দেশবাসীর জন্য দোয়া করা হয়। বিজয় মিছিলের বদলে দোয়ার কর্মসূচিকে সাধুবাদ জানান মুসল্লিরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি। জয়ের পরই বিজয় মিছিলের মতো কর্মসূচি বাদ দিয়ে ঘোষণা করা হয় দোয়া ও মোনাজাতের। এরই অংশ হিসেবে জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। এতে অংশ নেন দলের নেতাকর্মী ও মুসল্লিরা। মোনাজাত শেষে বিএনপির এমন কর্মসূচিকে সাধুবাদ জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বলেন, বিজয় মিছিলের মাধ্যমে প্রতিহিংসার বহিঃপ্রকাশ হয়, এটা থেকে সরে আসা মানে রাজনীতিতে নতুন সূচনা। এই যে আনন্দ মিছিল, এটার মাধ্যমে একটা প্রতিহিংসা প্রতিফলিত হয়। আমরা আজকে নতুন বাংলাদেশে এটাই বুঝতেছি, বাংলাদেশের রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে বাট কোনো প্রতিহিংসা থাকবে না। ক্ষমতা এক জিনিস এবং আপনার সম্মান এক জিনিস। ক্ষমতা পেয়েছেন এবং ওই সম্মান যে উনি পান সেভাবে আমরা তার কাছে আশাবাদী। বাংলাদেশের একটা নতুন রাজনৈতিক কালচার তৈরি করতেছে, যেটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। সকলের প্রত্যাশা, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তারেক রহমান তার ঘোষিত পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নেবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে নিরাপদ দেশ উপহার দেবে বিএনপি। দেশে প্রত্যাবর্তনের পরে বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম। এই ড্রিমটা ওনার ওই স্বপ্নটা আমরা দেখতে চাই, উনি কি স্বপ্ন আমাদেরকে দেখাবেন। শহীদ জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আদর্শ ধরেই সে দেশ চালাবে। জনগণের কথা বলার স্বাধীনতা, জনগণের ধর্মীয় স্বাধীনতা, জনগণের অর্থনৈতিক স্বাধীনতা সম্পূর্ণভাবে পূর্ণ করবে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশের জন্য কাজ করবে বিএনপি, এমনটাই চাওয়া সাধারণ মানুষের। মূল্যবোধের চর্চা অব্যাহত রাখতেই সাধারণ মানুষ বিএনপিতে আস্থা রেখেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর রাজনৈতিক মানসিকতায় বড় পরিবর্তন ও সামাজিক কার্যক্রম জামাতের প্রতি মানুষের ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করেন তারা। বিশ্লেষকরা বলছেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলিত হয়েছে এবারের ঐতিহাসিক নির্বাচনে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। দীর্ঘ 17 বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট উৎসবে মাতেন গোটা দেশের মানুষ। প্রচার, গণসংযোগ, নির্বাচনে দুপক্ষের কথার লড়াই, সাময়িক উত্তেজনা, বিচ্ছিন্ন কিছু সংঘাত হলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। অংশীজনরা বলছেন, দেশের ইতিহাসে অন্যতম গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ নির্বাচনে 299টির মধ্যে 2/3 বেশি আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীরা। স্বাধীনতা পরবর্তী একাধিকবার সরকারে এসে দেশ পরিচালনায় অভিজ্ঞতা রয়েছে দলটির। গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা অব্যাহত রাখতেই সাধারণ মানুষ বিএনপিতে আস্থা রেখেছে বলে মনে করেন বিশ্লেষকরা। এটা ইতিহাসের একটা অন্যতম সেরা নির্বাচন হিসাবেই এটি আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। বিএনপির কিছু সময়োচিত সিদ্ধান্ত, তারেক জিয়ার সময়োচিত ফিরে আসা, খালেদা জিয়ার মারা যাওয়ার ফলে মানুষের যে বিএনপির প্রতি যে সিম্প্যাথিটা, খালেদা জিয়ার প্রতি ভালোবাসাটা, সেটা এইদিকে যে ট্রান করেছে বলে আমার মনে হয় অনেকটাই। নির্বাচনে সকল রেকর্ড ভেঙেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনে দলটির প্রত্যাশা অনুযায়ী গণমানুষের ম্যান্ডেটের প্রতিফলন ঘটেনি, কিন্তু আসন সংখ্যা হিসেবে প্রথমবারের মতো সংসদে বিরোধী দলে জায়গা করে নিবে জামায়াত জোট। রাজনৈতিক মানসিকতায় বড় পরিবর্তন ও সামাজিক কার্যক্রমে দলটির ইতিবাচক সাড়া ফেলেছে বলছেন অংশীজনরা। ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস প্লাস নিজেদেরকে খুব বেশি রক্ষণশীল গোড়া হিসেবে পরিচিত না করে তুলনামূলকভাবে একটা মডারেট, একটা লিবারেল তাদের মধ্যে কাজ করেছে আর কি। যে প্রশ্নটা অনেকেই করে যে জামাত তো একদম সরকার গঠনের স্বপ্ন দেখছিল আর কি, তো এটা তো মানে আমার মনে হয় যে সেটা অনেক
বেশি একটা অবাস্তব স্বপ্ন ছিল বলে আমার মনে হয়। স্বাধীনতা পরবর্তী চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নির্বাচন পরবর্তী উৎসবের আমেজ বিরাজ করছে দেশ জুড়ে। আগামীতে প্রতিহিংসা, বৈরিতা এবং সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে উদারতার সাথে দূরদর্শী এবং সমৃদ্ধ এক জাতি গঠনে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নিয়ে কাজ করবে নতুন সরকার, এমন প্রত্যাশাই বাংলাদেশ। কাজল আব্দুল্লাহ। দীর্ঘ 2 দশক পর আবারও রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। মাঠ পর্যায়ের ফলাফলে ধানের শীষের জয় জয়কার। সেই সঙ্গে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান। এক নতুন রাজনৈতিক সমীকরণের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। 2025 সালের গত 30 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শোকাতুর দলকে এক সুতোয় গেঁথে নির্বাচনে বড় জয় ছিনিয়ে আনলেন তারেক রহমান। ঢাকা 17 এবং বগুড়া 6 উভয় আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি এখন দেশের পরবর্তী কাণ্ডারি। দীর্ঘ 17 বছরের নির্বাসন কাটিয়ে গত বছরের 25 ডিসেম্বর দেশে ফেরার পর থেকেই তৃণমূলের নেতাকর্মীদের মাঝে যে প্রাণের সঞ্চার হয়েছে তারই প্রতিফলন দেখল দেশবাসী। 1991 ও 2001 সালের পর এটি বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ যুগপৎ আন্দোলনের ফসল হিসেবেই এই গণরায় পেয়েছে দলটি। তারেক রহমানের এই রাজনৈতিক যাত্রা মোটেই সহজ ছিল না। 1988 সালে বগুড়ার গাবতলী থেকে শুরু করে 2002 সালে সিনিয়র যুগ্ম মহাসচিব এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলকে চরম সংকটে নেতৃত্ব দিয়েছেন তিনি। আর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দায়িত্ব পান দলের চেয়ারম্যান হিসেবে। 2009 সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে দলকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার পেছনে ছিল তার বড় ভূমিকা। এবার প্রথমবারের মতো সরাসরি নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করলেন এই শীর্ষ নেতা। সব বাধা পেরিয়ে 20 বছর পর আবারও গণভবনের চাবিকাঠি এখন বিএনপির হাতে, যেখানে তারেক রহমানের নেতৃত্বেই শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। রবিউল ইসলাম আওলাদ। বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে জানাচ্ছিলাম নির্বাচন পরবর্তী বিভিন্ন খবরাখবর। এ পর্যায়ে চলে যাচ্ছে আমার সহকর্মী মাকসুম আলম খানের কাছে, তার কাছ থেকে জেনে নেব প্রার্থীদের সম্পর্কে খুঁটিনাটি বিষয়বস্তু। ধন্যবাদ রোজা। আসলে বেসরকারিভাবে যে 297টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে তার মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিএনপি জোট 212টি আসন এবং 11 দলীয় ঐক্য জোট কিন্তু 77টি আসন পেয়েছে, যার মধ্যে বিএনপি এককভাবে 209টি এবং জামায়াতে ইসলামী 11 দলীয় ঐক্য থেকে এককভাবে 68টি আসন পেয়েছে। এই দুই প্রধান দল যেটি নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তাদের যে প্রধান দুই নেতা অর্থাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা অর্থাৎ আমির ডাক্তার শফিকুর রহমান যে আসনগুলোতে লড়াই করেছেন সেগুলো নিয়ে একটু জানবো। ঢাকা 17 আসনে প্রথমে যেতে চাই। ঢাকা 17 আসনে তারেক রহমান জয় পেয়েছেন খুবই অল্প মার্জিনে, মাত্র 4000-এর কিছু বেশি ভোট ব্যবধানে তিনি জয় পেয়েছেন। এই আসনে জামায়াতে ইসলামীর যেই প্রতিদ্বন্দ্বী ছিলেন SM খালিদুজ্জামান তিনি কিন্তু ভোট পেয়েছেন 68,300 এবং তারেক রহমান পেয়েছেন 72,699। এই আসনের যদি ভোটের সমীকরণ বলি, এই আসনে কিন্তু উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত দুই শ্রেণীর মানুষের ভোটই আসলে এখানে বেশ ব্যাপক প্রভাব ফেলেছে। এই আসনে যেমন গুলশান বনানী কিংবা হচ্ছে ক্যান্টনমেন্টের মতো এলাকা রয়েছে উচ্চবিত্তদের এলাকা, ঠিক একইভাবে কড়াইল বস্তিবাসীর কিন্তু ভোটও এখানে রয়েছে। বাড়তি সেন্টিমেন্ট কাজ করেছে। তারেক রহমান দীর্ঘদিন পর দেশে এসেছেন, তার প্রতি একটা সেন্টিমেন্ট কাজ করেছে নির্বাচনের মাঠে। এবং একইভাবে জামায়াতে ইসলামী যেহেতু দৃশ্যমান সেভাবে রাজনীতি অনেকদিন করতে পারেনি এবং কি নিষিদ্ধ ছিল, তাদের পক্ষেও আসলে অনেকে ছিল। ভোটের মাঠে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ঢাকা 15 সম্পর্কে একটু বলতে চাই। ডাক্তার শফিকুর রহমান তিনি এই আসনে কিন্তু মোহাম্মদ শফিকুল ইসলাম খান তিনি কিন্তু এই আসনে বিএনপির যে প্রার্থী ছিলেন তিনিও বেশ হেভিওয়েট একজন প্রার্থী, কিন্তু ভোটের মাঠে আমরা দেখেছি ডাক্তার শফিকুর রহমান তিনি বেশ ভালো ব্যবধানে এখানে জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন 82,645 ভোট এবং শফিকুল ইসলাম খান তিনি 61,920 অর্থাৎ 21,000-এরও বেশি ভোটের ব্যবধানে এখানে ডাক্তার শফিকুর রহমান জয়লাভ করেছে। মূলত ভোটের মাঠে প্রচারণার মাঠে তার সাংগঠনিক দক্ষতা এবং বিভিন্ন বিষয়ে তাদের
তাদের যেই বিভিন্ন সামাজিক কাজকর্ম সেগুলি আসলে ভোটের মাঠে প্রভাব ফেলেছে। আমরা একটু যেতে চাই আরও দুটি বেশ হেভিওয়েট দুটি আলোচিত দুটি আসন ছিল। ঢাকা ৮ বোধহয় এবার ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি আলোচিত একটি আসন। মির্জা আব্বাস যিনি বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী, তার বিপক্ষে আসলে এই ঢাকা ৮-এ প্রতিদ্বন্দ্বিতা করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং নির্বাচনের মাঠে বা ভোটের মাঠে তিনি কিন্তু খুবই ইমপ্রেসিভ তার পারফরমেন্স ছিল। আমরা দেখেছি যে ৫৪,১২৭ ভোট তিনি পেয়েছেন। বিজয়ী প্রতিদ্বন্দ্বী ছিলেন মির্জা আব্বাস, যিনি পেয়েছেন ৫৯,৩৬৬, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। হেভিওয়েট একজন প্রার্থী মির্জা আব্বাস, তার বিপক্ষে তার এই নাসিরউদ্দিন পাটোয়ারির এমন ফলাফল আসলেই তরুণ যারা আছেন তাদেরকে আরও উদ্বুদ্ধ করবে। এবং আমরা আরও অন্য একটি আসনে যেতে চাই, সেটি হচ্ছে ঢাকা ৯ আসনে যেতে চাই। তাসনিম জারা, তিনিও কিন্তু এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আরও একটি মুখ, যদিও এনসিপি থেকে তিনি পরবর্তীতে বের হয়ে যান এবং স্বতন্ত্র ফুটবল মার্কা নিয়ে তিনি নির্বাচন করেন। এবং তার যেই ঢাকা ৯ আসনে তার যে প্রচারণা, যে ভিন্ন কৌশলে কিংবা এক ভিন্ন ধর্মী তার যে প্রচারণা ছিল, সেটি কিন্তু সবার মনেই আসলে নাড়া দিয়েছিল এবং অনেকেই মনে করছিলেন যে এই আসনে চমক দেখাতে পারেন তাসনিম জারা। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের বা ভোটের মাঠে আসলে চিত্রটা ভিন্ন ছিল। বিএনপির যিনি প্রার্থী ছিলেন হাবিবুর রশিদ, তিনি ১,১১,২১২ ভোট পেয়েছেন। তাসনিম জারা ৪৪,৬৮৯ এবং এই আসনটিতে তিনি হেরে গেছেন। তো আমার কাছে এই ছিল এখন পর্যন্ত ৪ আসনের সবশেষ